বন্ধুরা, কম্পিউটার হার্ডওয়্যারের আমরা নতুন টপিক নিয়ে ফিরে এলাম। কম্পিউটার হার্ডওয়্যারে অনেকটাই এগিয়ে গেছি। আজকে যে নতুন টপিকটা করাবো সেটা হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ, যাকে আমরা সিপিইউ বলি। সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের সম্বন্ধে টুকটাক ছোটোখাটো আলোচনা এর আগেও আমার এপিসোডগুলোতে মাঝে মাঝে হয়েছে। আজকে তার চেয়ে একটু বেশি ডিটেলস করাবো। আবার পরে যখন প্রসঙ্গক্রমে আসবে আবার আরেকটু ডিটেলস করাবো। আমরা কোর্সটা এরমভাবেই সাজিয়েছি যে যখন যেটুকুনি দরকার সেটুকুনি করাবো, পরবর্তী ক্ষেত্রে হয়তো আবার প্রসঙ্গক্রমে আসবে, তখন আবার তার আরেকটু অন্য ফিচার বা অন্য আরেকটু ডিটেলসে করাই। এইভাবেই আমরা বিভিন্ন আমাদের কোর্সগুলো করাচ্ছি। তো আজকে সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের প্রথমে জেনে নিই যে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ তার কী ফিচার্স বা তার কী ফাংশন বা তার সঙ্গে বাকি পার্টসদের কী রিলেশান ইত্যাদি। তো সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের in any computer system, central processing system is the heart of the system. Central processing unit বা central processing CPU কে আমরা heart of the system বলি টোটাল কম্পিউটারে। But a powerful CPU alone does not make a powerful computer system, require memory subsystem and IO subsystem. শুধু সিপিইউ দিয়েও কিন্তু একটা পাওয়ারফুল কম্পিউটার সিস্টেম বানানো যাবে না, বা যে কোনো সিস্টেম বানানো যাবে না। তার সঙ্গে তার মেমোরি থাকতে হবে এবং আইও সিস্টেম থাকতে হবে। মেমোরি কেন, কী কাজে লাগে এখন আগের এপিসোডে দেখিয়েছি, বা আইও সাবসিস্টেমও কী কাজে লাগে বা কী কেন দরকার সেগুলো আগের এপিসোডগুলোতে আমরা দেখিয়েছি। It receives instruction from both the hardware and active software and produces output accordingly. সিপিইউ ইনস্ট্রাকশন কোথা থেকে পায়? হার্ডওয়্যার থেকে পায়, সফটওয়্যার থেকে পায়। হার্ডওয়্যারে ধরো কিছু প্রিন্ট করতে হবে, সেটা প্রিন্ট এখানে সফটওয়্যার থেকে সেই কমেন্টটা প্রথমে সিপিইউতে গেল, সিপিইউ সেই কমেন্টটা বা ইনস্ট্রাকশনটা তার পোর্টে পাঠালো যেখানে প্রিন্টার কানেক্টেড আছে। এরকমভাবে জিনিসগুলো ঘটে। It then performs calculation, manipulates data and produces output based on this instruction. এছাড়া এটা কী করে? ক্যালকুলেশন করে, ডাটা ম্যানিপুলেট করে, আউটপুট প্রডিউস করে। ধরো কোনো একটা ডিসপ্লেতে দেখাতে হবে মনিটরে, তা সে আউটপুটটা তো প্রডিউস করতে হবে, বা যে কোনো ধরনের আউটপুট, শুধু এটা উদাহরণ দিয়ে বললাম, এটা যে কোনো ধরনের আউটপুট সে এইসব প্রস্তুতিতে সাহায্য করে যে ইনস্ট্রাকশনগুলোর মাধ্যমে। It stores all important programs like operating system that manages the computer's resources and allow you to interact with it, and application software that you use to perform tasks like word processing, web browsing and gaming. System software বা অপারেটিং সিস্টেম সেটা তো লাগবেই একটা কম্পিউটার চালাতে গেলে। সেইটা স্টোর করতে সিপিইউ কাজে সাহায্য করে, এবং এই অপারেটিং সিস্টেমের মাধ্যমে টোটাল কম্পিউটারের রিসোর্স ম্যানেজ করে, বিভিন্ন প্রোগ্রামের সঙ্গে ইন্টারাক্ট করে। অপারেটিং সিস্টেমের উপর বেস করে ধরো আমরা অফিস লোড করেছি, তাহলে অফিসটা যে চলবে সেটা তো অপারেটিং সিস্টেমের থ্রু দিয়ে চলবে, সফটওয়্যার লেভেলের কথা বলছি। তারপরে তো সেটা হার্ডওয়্যার। এবার এই অপারেটিং সিস্টেম সেই প্রোগ্রামটাকে রান করাতে, অফিসটাকে রান করাতে, ওয়ার্ড এক্সেল এসব রান করাতে হার্ডওয়্যার সিপিইউর সাহায্য নিয়ে বা সিপিইউর ইনস্ট্রাকশন নিয়ে বা সিপিইউর কন্ট্রোল নিয়ে এগুলো চালাবে। তারপরে ধরো ওয়েব ব্রাউজিং আছে, গেম আছে। গেম তো হার্ডওয়্যার অবশ্যই লাগবে গেমিং চালাতে গেলে, ভালো গ্রাফিক্স কার্ড বলো বা মেমোরি বলো, তা সেইগুলো পুরো কন্ট্রোল করবে সিপিইউ। CPU also helps input and output devices to communicate to each other. আগের কয়েকটা এপিসোডে দেখিয়েছিলাম কীভাবে আইও ডিভাইসের সিপিইউ কন্ট্রোল করে। কিবোর্ড থেকে, মাউস থেকে কোনো কমান্ড গেলে, বা কোনো প্রিন্টারে আউটপুট মানে প্রিন্ট দিতে গেলে, বা মনিটরে ডিসপ্লে দিতে গেলে, এগুলো সব সিপিইউ কন্ট্রোল করে। অবশ্যই অনেক কারোর হেল্প নিয়ে বিভিন্নভাবে ঘটে থাকে। যাই হোক, CPU translate these inputs from mouse and keyboard and it works with the relevant software program to produce the intended result. যেটা এক্ষুনি বললাম, এই যে মাউস থেকে, কিবোর্ড থেকে যে ইনস্ট্রাকশানগুলো বা যে কমান্ডগুলো যাচ্ছে, আমি মনে করো কিবোর্ড থেকে একটা 2+2 = 4, এই যে 2+2 যেটা প্রেস করলাম, এটা তো একটা ইনস্ট্রাকশান গেল, সেটা তার মতো করে ট্রান্সলেট করবে, তার যা ল্যাঙ্গুয়েজ আছে সেই ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করবে, এটার ওপর কাজ করবে প্রোগ্রামের সাহায্যে। কোন প্রোগ্রামের সাহায্যে? না, ধরো আমি এক্সেলে আমি যোগ করছি 2+2, তাহলে এই এক্সেলের সাহায্যে সেটাকে কাজ করাবে, মানে যোগফলটা বার করাবে, এবং
তার যে রেজাল্ট সেটা প্রডিউস করে আমাদের সামনে তুলে ধরবে। The CPU ensures that the input and output devices communicate without any troubles, whether it means printing a paper, playing music through the audio system, or showing text on display screen. CPU এই যে টোটাল পুরো যে আমরা কাজকর্মগুলো যা কম্পিউটারে করি সেটা যাতে কোনো ব্যাঘাত ছাড়া, কোনো অবস্ট্যাকল ছাড়া, কোনো বাধা ছাড়া ফ্রিলি জিনিসগুলো আমরা করতে পারি। সে কোনো ডাটা এন্ট্রি বলো, কোনো ওয়েব ব্রাউজিং বলো, কোনো গেম খেলার বলো, এই পুরো যে ব্যাপারটা, কোনো গান শোনা, সিনেমা দেখার পুরো ব্যাপারটা যাতে আমরা কোনো বাধা ছাড়া করতে পারি সেইটা সিপিইউ এখানে এনশিওর করে, সিপিইউর নেতৃত্বে হয়। ফর অল দিস ফিচার্স অফ সিপিইউ ইট ইজ অফেন রেফার্ড টু অ্যাজ দ্য ব্রেন অফ দ্য কম্পিউটার। এই যে প্রথমে বললাম যেটা হার্ট অফ দ্য সিস্টেম অথবা ব্রেন অফ দ্য কম্পিউটার একই। সেই জন্য এই ওপরের যে ফিচারগুলো তোমাদের দেখালাম বা পড়ে শোনালাম বা বোঝালাম, সেইগুলোর জন্য এত কিছু ফিচার হ্যান্ডেল করে বলে এটাকে বলা হয় ব্রেন অফ দ্য কম্পিউটার। CPU is installed or inserted into a CPU socket. এই যে CPU সকেট এখানে দেখতে পাচ্ছ, এই সকেটের মধ্যে সিপিইউটাকে ইনস্টল করা হয়। এই যে সিপিইউ সিপিইউটাকে ইনস্টল করা হয়। Furthermore, it is provided with a heat sink to absorb and dissipate heat to keep the CPU cool and function smoothly. এই যে সিপিইউটা এত হাই স্পিডে কাজ করে, ন্যাচারালি আমরা যদি নর্মাল হাঁটি একরকম আমাদের শরীরের টেম্পারেচার হয়, আর আমরা যদি দৌড়ই আমাদের শরীরের টেম্পারেচার বেড়ে যায়। ঠিক তেমনি প্রসেসর এখানে যেতেই এত হাই স্পিডে এত কিছু কাজ একসঙ্গে করছে, মানে দৌড়াচ্ছে, সোজা কথা আমাদের ভাষায় যদি বলি দৌড়াচ্ছে, ন্যাচারালি সেখানে খুব বেশি পরিমাণ হিট জেনারেট হবে। এবার যেহেতু এটা হিট জেনারেট হতে হতে এমন একটা মাত্রায় পৌঁছতে পারে যে হিটটা সেই প্রসেসরটাকে বা সিপিইউটাকে খারাপ করে দিতে পারে। ঠিক আছে, তো সেই যাতে না হয়, হিটটা যাতে একটা কন্ট্রোলের মধ্যে থাকে, একটা লেভেলের মধ্যে থাকে, যে লেভেলের মধ্যে থাকলে নাকি সিপিইউটাকে খারাপ হবে না, ওভারহিটেড হবে না, তার জন্য কি করা হয়, এই যে এখানে একটা হিট সিঙ্ক দেওয়া হয়। এই হিট সিঙ্কের ওপর আবার একটা এরকম ফ্যান লাগানো থাকে। এই ফ্যানটা যখন যখন মেশিনটা কাজ করবে, ফ্যানটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে। ফ্যানটা কি করবে, হিট সিঙ্কটাকে ঠান্ডা করবে, আর হিট সিঙ্কটা ওই যেহেতু প্রসেসরের ওপরে রাখা হয়, সেই প্রসেসর থেকে হিট অ্যাবজর্ব করে হিট সিঙ্কটা গরম হবে, আবার এদিক থেকে ঠান্ডা হবে। ওদিক থেকে অ্যাবজর্ব করে মেটাল রাখানো হয়েছে এই কারণে যাতে প্রসেসরের হিটটা এই মেটালটা খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব করে নিতে পারে। আবার উল্টো দিক থেকে এই প্রসেসর দিয়ে ফ্যান দিয়ে ওপরে লাগানো হয়েছে, ফ্যান দিয়ে সেই মেটালটাকে যে হিটসিংটা আছে সেটাকে ঠান্ডা করে দিতে পারে। এইভাবে আমাদের প্রসেসরের যে টেম্পারেচারটা এইভাবে কন্ট্রোল রাখা হয়। এখানে আমরা কিছু জেনারেশন ওয়াইজ যেভাবে প্রসেসর টেকনোলজির সাথে আপগ্রেড হয়েছে, নতুন নতুন মডেল, নতুন নতুন ভার্সান, নতুন নতুন ফিচার্স নিয়ে এসেছে, সেগুলো আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি। এটা 1971 থেকে 1971 থেকে শুরু। 1971-এ কী ধরনের প্রসেসর ছিল, 1972-তে কী ধরনের প্রসেসর ছিল, এইরকম করে আপ টু 2006 পর্যন্ত আমরা দেখিয়েছি। তারপরে আরও অবশ্যই এখন অনেক i7 পর্যন্ত বেরিয়ে গেছে, সেগুলো আর দেখাইনি, সেগুলো পরবর্তী ক্ষেত্রে অন্যভাবে অন্য জায়গায় দেখাবো, সেই জন্য এখানে দেখাইনি। i3, i5, i7, তার আবার ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, 9, 10, 11 জেনারেশন পর্যন্ত এরকমভাবে যেগুলো বেরিয়েছে সেগুলো আলাদা করে অন্যভাবে দেখাবো, সেই জন্য এখানে দেখাইনি। তাহলে পুরোনো আমলের যে প্রসেসরগুলো যেরকমভাবে আপগ্রেড হয়েছে সময়ের সাথে সাথে, সেইগুলো এখানে একটা ছবির মাধ্যমে এবং সাল তারিখের মাধ্যমে ধরার চেষ্টা করেছি। এগুলো একটু জেনে রাখবে, জাস্ট ফর ইউর ইনফরমেশান। এগুলো আর কিছু নয়, দেখতেই পাচ্ছ প্রসেসর আগে যেমন প্রথম প্রসেসরটা কীরকম ছিল, তারপরে এটা কীরকম, এটা থেকে এখান থেকে আপগ্রেড হতে হতে কীরকম একটা লেভেলে আমরা আজকের দিনে এসে দাঁড়িয়েছি। অবশ্যই টেকনোলজি উন্নতির সঙ্গে সঙ্গে এর কনস্ট্রাকশন বলো, ম্যানুফ্যাকচার বলো, সব কিছুই উন্নতি হয়েছে। তার স্পিড,
তার পারফরমেন্স সব কিছুই এখানে উন্নতি হয়েছে। ইন্টেল 404 এর যা পারফরমেন্স বা এর যা স্পিড ছিল, অবশ্যই আজকের i3, i7, i5 তার স্পিড এবং পারফরমেন্স অনেক উন্নত, অনেক কিছু কাজ করতে পারে একসঙ্গে, ঠিক আছে। আর এই যে এখানে দেখো, এখানেও কিছু এরকম সাল দিয়ে আর ছবি দিয়ে কীরকমভাবে আপগ্রেড হয়েছে ধীরে ধীরে, দিনে দিনে, সেইগুলো দেখিয়েছে। মেনলি ইন্টেল কোম্পানির প্রসেসরই আমরা এখানে ইউজ করি, ম্যাক্সিমাম লেভেলে আমরা ইন্টেল প্রসেসর ইউজ হয় মার্কেটে, যেটা থাকে তার কিভাবে এখানে আপগ্রেড হতে হতে এখানে এগিয়েছে সময়ের সাথে সাথে, সেইগুলো এখানে একবার দেখানোর চেষ্টা করেছি। এরপরে আসবো কম্পোনেন্টস অফ সিপিইউ। কম্পোনেন্টস অফ সিপিইউ মানে সিপিইউ বলতে কি বুঝি, বা সিপিইউর সঙ্গে আর কি কি থাকে, যেটা নিয়ে টোটাল সিপিইউ, ঠিক আছে। মানে সিপিইউ মানে একটা পার্টিকুলার আইসি হলেই তো হবে না, তার সাপোর্টিং অনেক কিছু লাগতে হবে, যেটা বললাম যে মেমোরি থাকবে, আইও সাবসিস্টেম থাকবে, এরকম করে। কিন্তু অ্যাকচুয়ালি সিপিইউ বলতে কি কি হয় এবং সেগুলো কিভাবে সিপিইউর সঙ্গে কাজ করে, সেইগুলো এবার আসবো। কন্ট্রোল ইউনিটস, সিইউ, এটা কিন্তু সিপিইউ বলছি না, কন্ট্রোল ইউনিটস, ওটা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, আর এটা শুধু কন্ট্রোল ইউনিট। কন্ট্রোল ইউনিট, এই যে ছবিতে দেখতে পাচ্ছ এখানে, কন্ট্রোল ইউনিট ইজ এ ভাইটাল পার্ট অফ দ্য সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সিপিইউ এর মধ্যে সিইউ একটা ভাইটাল পার্ট, ইজ অ্যাকাউন্টেবল ফর দ্য ওভারঅল পারফরমেন্স অফ এ কম্পিউটার সিস্টেম। কম্পিউটার সিস্টেমের ওভারঅল কম্পিউটারটা কীরকম পারফরমেন্স করবে, কত ভালো করবে না খারাপ করবে, কী করবে, তার জন্য মেন যে রেসপন্সিবল, মানে বেশিরভাগ দায়িত্ব থাকে এই কন্ট্রোল ইউনিটের ওপর, মানে সিইউ এর ওপর। It is circuitry in the control unit which makes use of electrical signal to instruct the computer system for executing already stored instruction. এই কন্ট্রোল ইউনিটটা হচ্ছে এমন একটা সার্কিট, কন্ট্রোল ইউনিটের মধ্যে যে সার্কিটটা থাকে সেটা হচ্ছে এমন একটা কাজ করে, কি কাজ করে না, এই যে ইনস্ট্রাকশনটা কি, অ্যাকচুয়ালি তো ইলেকট্রিক্যাল সিগন্যাল, যেটা 0-1 এখানে বাইনারি ফর্মে দেওয়া নেওয়া হয় 0-1 কম্বিনেশনে, সেটা অ্যাকচুয়ালি তো ইলেকট্রিক সিগন্যাল। এই যে ইলেকট্রিক সিগন্যালটা কম্পিউটারের মধ্যে আদান প্রদান হয়, এইটা কিভাবে এক্সিকিউট হবে, মানে কিভাবে কাজ করবে, যেটা অলরেডি নাকি ওর মধ্যে স্টোর আছে অ্যাজ এ ইনস্ট্রাকশন কন্ট্রোল ইউনিটের মধ্যে। মানে প্রসেসরের মধ্যে তো প্রোগ্রামিং করা আছে যে সেটা কিভাবে কাজ করবে, কাকে কীরকমভাবে তার কন্ট্রোল থাকবে, কাকে কিভাবে ইনস্ট্রাকশান দেবে, কার থেকে কী ইনস্ট্রাকশান নেবে, কাকে কীভাবে চেক করবে না করবে, এই যে সমস্ত ইনস্ট্রাকশানটা যে প্রোগ্রামের আকারে এখানে থাকে, সেইটা হচ্ছে কন্ট্রোল ইউনিটের মধ্যে সার্কিটে এটা থাকে। এবং সেই যে এখানে ইনস্ট্রাকশানগুলো যেরকমভাবে থাকে কন্ট্রোল ইউনিট সেইখান থেকে সার্কিট থেকে নিয়ে সেই রকমভাবে কাজ করে। ইট টেক্স ইনস্ট্রাকশান ফ্রম মেমোরি থেকে ইনস্ট্রাকশান নেয়, প্রাইমারি মেমোরি, অ্যান্ড দেন ডিকোডস অ্যান্ড এক্সিকিউট দিস ইনস্ট্রাকশন। প্রাইমারি মেমোরি থেকে ইনস্ট্রাকশান নিল, অপারেটিং, যেটা আগে তোমাদের পড়িয়েছিলাম যে অপারেটিং সিস্টেম কম্পিউটার অন করার সঙ্গে সঙ্গে যে ইনস্ট্রাকশানগুলো মেমোরিতে ডাউনলোড হয়, সেই মেমোরি থেকে ইনস্ট্রাকশান নেবে যে 1 নম্বরে কী করতে হবে, 2 নম্বরে কী করতে হবে, 3 নম্বরে কী করতে হবে, এরকমভাবে সেখান নেবে, সেগুলোকে ডিকোড করবে মানে, বা ধরো কোনো আমাদের এক্সটার্নালি কোনো ইনস্ট্রাকশান গেল কম্পিউটারে সিপিইউতে, তাহলে এক্সটার্নাল ইনস্ট্রাকশানটা নিয়ে সেটাকে ডিকোড করবে, মানে তার ভাষায় সেটাকে ট্রান্সলেট করবে। যেমন আমাদের দোভাষী বলা হয় না, যারা একটা ভারতের সঙ্গে ফ্রান্সের কারুর কথা হচ্ছে, মাঝখানে একজন দোভাষী আছে, আমি বাংলা, ইংরেজি, হিন্দি কিছুতে বললাম, সে সেটাকে বুঝলো, ট্রান্সলেট করে ফরাসি ভাষায়, যে ফরাসিকে তাকে শোনালো, সে আবার কিছু বলল, সে আবার সেটাকে বুঝে সে বাংলা, হিন্দি, ইংরেজি যে কোনো ভাষায় সেটাকে ট্রান্সলেট করে দিল, তাহলে সেটাকে কী করলো, অ্যাকচুয়ালি সে ডিকোড করলো। ঠিক এরকমভাবে এখানেও সে ডিকোড করে বুঝতে চেষ্টা করবে যে সে আমার কাছে যে ইনস্ট্রাকশানটা এসছে সেটাকে কি করতে বলছে।
যখন বুঝে গেল ডিকোড করে, সে সেটাকে সেই ইনস্ট্রাকশানটাকে এক্সিকিউট করে দেবে। সো ইট কন্ট্রোলস অ্যান্ড কোঅর্ডিনেটস দ্য ফাংশন অফ অল পার্টস অফ দ্য কম্পিউটার। তার মানে এটা দাঁড়াচ্ছে শেষ পর্যন্ত যে সমস্ত একটা কম্পিউটারের মধ্যে যে সমস্ত পার্টসগুলো আছে, যে পার্টসগুলো কোনো না কোনোভাবে কন্টিনিউয়াসলি ইনস্ট্রাকশান পাঠিয়ে যাচ্ছে কোনো না কোনো সময়, কিবোর্ড থেকে হলে কিবোর্ড, মাউস থেকে মাউস, বা আদার্স যেসব র্যাম ডিভাইস লাগানো আছে, পেরিফেরালস লাগানো আছে কম্পিউটারের মধ্যে, সে ইনস্ট্রাকশান পাঠিয়ে যাচ্ছে বা নিয়ে যাচ্ছে। সেই পুরো জিনিসটার কন্ট্রোল এবং তাদের চালনা, কোঅর্ডিনেট, তাদের চালনা, এই পুরো জিনিসটা দাঁড়িয়ে আছে কিন্তু কন্ট্রোল ইউনিটের ওপর এবং সর্বোপরি সিপিইউর ওপর। ধরো ইনপুট ইউনিট থেকে ইনস্ট্রাকশান ঢুকলো, ঢুকে কন্ট্রোল ইউনিট সেটাকে ডিকোড করলো, ডিকোড করে এক্সিকিউট করে আউটপুটে পাঠিয়ে দিল। এর জন্য এই ছবিটা এরকমভাবে দেওয়া হয়েছে। এবার এই যে কন্ট্রোল ইউনিট ডিকোড করবে এবং ইনস্ট্রাকশান এক্সিকিউট করবে, সেটা যদি কোনো যোগ বিয়োগ গুণ ভাগ এইসবের ওপর হয়, তাহলে সেটা এরিথমেটিক অ্যান্ড লজিক ইউনিটে পাঠাবে এবং সেখান থেকে নিয়ে সেটা আউটপুটে দেবে, মানে মনিটরে দিল 2 আর 2 4, এক্সেলে করতে হবে। এখান থেকে ইনস্ট্রাকশান এলো কিবোর্ড থেকে 2 আর 2 কত সেটা বলো, সেটা কন্ট্রোল ইউনিটে গেল, কন্ট্রোল ইউনিট থেকে মেমোরিতে গেল, মেমোরি থেকে আবার সেটা এরিথমেটিক অ্যান্ড লজিক ইউনিটে গেল, সেটা এখান থেকে আবার ফেরত গেল, কন্ট্রোল ইউনিটে গেল, এ দিয়ে আউটপুট ডিভাইস মানে মনিটরে সেটাকে ডিসপ্লে করে দিল। আবার যদি সেটা কোনো মেমোরির পার্ট হয়, যেটা মেমোরিতে কোনো ইনস্ট্রাকশান আছে, একটা কোনো ইনস্ট্রাকশান এলো যেটা যোগ বিয়োগ গুণ ভাগ না, এটা ছাড়া অন্য কিছু, সে মেমোরি থেকে ইনস্ট্রাকশানটা দেখে নিল, মেমোরিতে কী ইনস্ট্রাকশান দেওয়া আছে, মানে কি করতে বলা আছে, সেটা মেমোরি থেকে ডাউনলোড করে নিল, ডাউনলোড করে নিয়ে সেটা আউটপুটে পাঠিয়ে দিল। Control unit's main task is to maintain and regulate the flow of information across the processor. কন্ট্রোল ইউনিটের তাহলে মেন টাস্ক হচ্ছে একটা ইনফরমেশান সবসময় জন্য দেওয়া নেওয়া, সেটাকে চালনা, সেটাকে এক্সিকিউট করা, এই পুরো ব্যাপারটা কন্টিনিউয়াসলি করতে থাকা প্রসেসর ওপর বেস করে এইটা কন্ট্রোল ইউনিট করে থাকে। মানে কন্ট্রোল ইউনিট অ্যাকচুয়ালি প্রসেসরের হয়ে এই জিনিসটা পুরো মেনটেন থেকে, রেগুলেশন থেকে, এক্সিকিউশন থেকে, ডিকোডিং থেকে সব কিছু ওভারঅল ব্যাপারটা সে হ্যান্ডেল করে থাকে। ইট সার্ভস অ্যাজ এ ট্রাফিক কন্ট্রোলার, ensuring that the information and instruction are efficiently transferred among the various elements of the computer system. আমাদের ট্রাফিক পুলিশ যে থাকে রাস্তায়, সে যেরকম কী করে, সে চারদিক থেকে গাড়িগুলো আসছে, কখন কাকে সিগন্যাল দিতে হবে, কোন দিকে যাওয়াতে হবে, কাকে কোথায় স্টপ করতে হবে, কাকে এদিক থেকে বাঁ দিক থেকে ডান দিকে ঘোরাতে হবে, বা কোনো হয়তো একটু বয়স্ক পথযাত্রী রাস্তা এপার ওপর করবে, গাড়ি দাঁড় করিয়ে সেই বয়স্ক পথচারীটাকে রাস্তা পার করিয়ে আবার সেই লাইনটায় গাড়ি ছাড়া, এই যে পুরো ট্রাফিক কন্ট্রোলারের যে কাজটা, এখানে সেই সেম ফাংশানটা অনেকটা কন্ট্রোল ইউনিট করে থাকে। ইনফরমেশান এবং ইনস্ট্রাকশান সেগুলোকে ট্রান্সফার করা এবং ডিকোডিং করা, এক্সিকিউটিং করা, টোটাল কম্পিউটার সিস্টেমে যা যা কাজ করতে গেলে যে একজন মেন যে ব্যক্তি হওয়া দরকার, মেন যে মানে অনেকটা কি বলে, যেটা হচ্ছে ট্রাফিক কন্ট্রোলে যে মেন যে কাজটা যেরকমভাবে করে থাকে, ট্রাফিক কন্ট্রোলার একটা পুলিশ অফিসার যখন রাস্তায় থাকে, সেই ওই জায়গাটার ওই লোকেশানটার মেন চালানোর জন্য রেসপন্সিবল, এখানেও ঠিক তেমনিভাবে ঘটে থাকে। It manages the order in which instructions are executed and synchronizes the activities of various units with the CPU. আরও কী করে না, ইনস্ট্রাকশানগুলো যে এক্সিকিউট হবে, কি অর্ডারে হবে, কার পরে কোনটা হবে, ঠিক আছে, এরকম নয় যে 1 নম্বর ইনস্ট্রাকশানটা প্রথম হলো, 5 নম্বর ইনস্ট্রাকশানটা তারপরে হলো 7 নম্বর, এরকম নয়। কি অর্ডারে হবে সেটাও বলা আছে, প্রোগ্রামিং করে লেখা আছে, কি সেইগুলো সেই অর্ডারে হচ্ছে কি না, এক্সিকিউশন ইনস্ট্রাকশানগুলো সেই অর্ডারে সেগুলো যাচ্ছে কি না, এই পুরো ব্যাপারটা, এবং কম্পিউটারের যে বিভিন্ন পার্টসগুলো লাগানো আছে, ভেরিয়াস পেরিফেরালগুলো লাগানো আছে, তাই সেইগুলো তার সঙ্গে সিঙ্ক্রোনাইজ হচ্ছে কি না। যেমন আমি এখান থেকে একটা প্রিন্ট, কন্ট্রোল ইউনিট একটা
আমরা মাউস বা কিবোর্ড থেকে একটা প্রিন্ট কমান্ড দিলাম বা ইনস্ট্রাকশন দিলাম, সেটা কন্ট্রোল ইউনিট ডিকোড করলো, ডিকোড করে সেটা এক্সিকিউট করে দিল প্রিন্টারে, যে তুমি একে প্রিন্ট দাও, এই ডাটাটাকে প্রিন্ট দাও, ওয়ার্ড হোক, এক্সেল হোক, পাওয়ার পয়েন্ট থেকে হোক, প্রিন্ট দাও। প্রিন্ট দিয়ে দিয়ে দায়িত্ব শেষ হয়ে গেল না, সেটাকে প্রিন্টিং যে আউটপুটটা হলো সেটাও শেষ দেখবে শেষ পর্যন্ত। যদি না হয় তার জন্য কি এরর মেসেজ আছে সেটাও আমাদের দেখিয়ে দেয়, যে এই কারণে পেপার জ্যাম বা পেপার নেই বা প্রিন্টার খুঁজে পাওয়া যাচ্ছে না, পাওয়ার অফ ইত্যাদি যে কোনো ভেরিয়াস অপশান হতে পারে, ভেরিয়াস কারণ হতে পারে কী কারণে প্রিন্ট হচ্ছে না। তাহলে এই যে পুরো ব্যাপারটাকে ওভারঅল এটাকে কোঅর্ডিনেট করা, সেগুলোও করে থাকে। যদি হলো ঠিকমতো হলো তো জব ডান, আর যদি না হলো তার জন্য কী রেমেডি আছে বা কী করতে হবে সেটা আবার আমাদের সামনে তুলেও ধরে, কারণ ইনস্ট্রাকশানটা আলটিমেটলি আমাদের থেকে গেছে। আমরা প্রসেসরের সাহায্য নিয়ে, সিপিইউ সাহায্য নিয়ে বা কন্ট্রোল ইউনিটের সাহায্য নিয়ে, নর্মাল ইউজারের কাছে সিপিইউ কন্ট্রোল ইউনিট এসবের তো ফাংশন নেই, আমরা ওয়ার্ড হোক এক্সেল হোক থেকে প্রিন্ট কমান্ডটা দিয়েই ছেড়ে দিলাম যাতে প্রিন্ট হবে। এবার ব্যাকগ্রাউন্ডে সিপিইউ আলটিমেটলি কন্ট্রোল ইউনিট সেটার জন্য রেসপন্সিবল, সে করতে পারলে ভালো কমপ্লিট কাজটা, যদি না করতে পারে কেন প্রিন্টটা হয়নি আমাদের সামনে সেটাও তুলে ধরবে, আমরা সেই অনুযায়ী বাইরে থেকে যেটা করা সেটা করব। ইট ডাজ নট টেক পার্ট ইন প্রসেসিং অ্যান্ড স্টোরিং ডাটা। এইটা প্রসেসিং এবং স্টোরিং ডাটা স্টোর কাজ করে না। ডাটা স্টোরটা মেমোরি করবে, এবং প্রসেস তো মানে অন্যভাবে তাদের যে প্রসেস করা, ইনস্ট্রাকশানটাকে প্রসেস করা, তার জন্য তো অন্য আছে। এ শুধু দেখবে সেটা পরপর অর্ডারে হচ্ছে কি না। ইট সার্ভ অ্যাজ অ্যান ওভারসিয়ার, ঠিক আছে, মানে জাস্ট ব্যাকগ্রাউন্ডে বসে সে জিনিসটাকে কোঅর্ডিনেট করবে, দেখবে, দেখাশোনা করবে। কোঅর্ডিনেটিং দ্য অ্যাকশন অফ আদার সিপিইউ পার্টস টু গ্যারান্টি দ্যাট ইনস্ট্রাকশন আর ক্যারিড আউট অ্যাকুরেটলি অ্যান্ড ইন রাইট অর্ডার। বললাম যেটা, যে ব্যাকগ্রাউন্ডে বসে সেটা দেখবে যে সিপিইউর সঙ্গে আদার পার্টসের কোঅর্ডিনেট হচ্ছে কি না। প্রিন্টারে প্রিন্ট দিলাম, প্রিন্ট শেষ পর্যন্ত করতে পারলো কি না সেইটা সে অবজার্ভ করবে। যদি না পারে তার জন্য এরর মেসেজটা তুলে ধরবে, কিন্তু সে নিজে সেই প্রিন্টিংয়ের প্রসেসের মধ্যে ইনভলভ হবে না। এই হচ্ছে মূল বক্তব্য। দ্য কন্ট্রোল ইউনিট অ্যাচিভস কোঅর্ডিনেশন উইথ দ্য সিপিইউ থ্রু এ সিরিজ অফ স্টেপস। এই যে সিপিইউর মধ্যে থেকে কন্ট্রোল ইউনিট এই এত কিছু জিনিসগুলো করে, কোঅর্ডিনেশনগুলো করে, সেগুলো কত ভাগে করে, কী ভাবে করে সেইগুলো এবার আমরা আসবো পয়েন্ট বাই পয়েন্ট। প্রথম পয়েন্টটা হচ্ছে ফেচ মানে একটা কিছু জিনিস গিয়ে নিয়ে আসা। কন্ট্রোল ইউনিট রিট্রিভস অ্যান ইনস্ট্রাকশন ফ্রম দ্য কম্পিউটার্স মেমোরি। কন্ট্রোল ইউনিট কম্পিউটারের মেমোরিতে যে ইনস্ট্রাকশান এসে জমা হয় সেখান থেকে সেই ইনস্ট্রাকশানটা পায়। ইট অ্যাকমপ্লিসেস দিস বাই অ্যাক্সেসিং দ্য মেমোরি লোকেশন প্রোভাইডেড বাই দ্য প্রোগ্রাম কাউন্টার হুইচ কন্টেন্টস দ্য অ্যাড্রেস অফ দ্য নেক্সট ইনস্ট্রাকশন টু বি এক্সিকিউটেড। এই যে কম্পিউটার মেমোরি থেকে পেলো, এবং সেটা যে কাজ করাতে হবে, কিভাবে করাবে না, মেমোরি লোকেশানে, যে কোন মেমোরি লোকেশানে এই যে ইনস্ট্রাকশানটা জমা হয়ে আছে সেই লোকেশানটাকে ফার্স্ট অ্যাক্সেস করলো, সেখান থেকে ইনস্ট্রাকশানটাকে ডিকোড করলো। কার সাহায্যে না, প্রোগ্রাম কাউন্টারের সাহায্যে, যেখানে অ্যাড্রেস অফ দ্য নেক্সট ইনস্ট্রাকশান টু বি এক্সিকিউটেড, পরের যে ইনস্ট্রাকশান সেখানে ডিকোড করলো, তো ডিকোড করার পর তাকে তো এক্সিকিউট করতে হবে। সেই এক্সিকিউট করবে, তার যে নেক্সট স্টেপটা কী হবে সেটাও সেখান থেকে লেখা আছে বা বলা আছে, সেখান থেকে সে নিল। আচ্ছা, এরপরে আসছে ডিকোড। সেখান থেকে নেওয়া হয়ে গেল, মেমোরি থেকে ইনস্ট্রাকশন নেওয়া হয়ে গেল, এরপরে করবে ডিকোড। ওয়ান্স দ্য ইনস্ট্রাকশন ইজ ফেস্ট, একবার সেই ইনস্ট্রাকশনটা নেওয়া হয়ে গেল, তা কন্ট্রোল ইউনিট ডিকোডস ইট। কন্ট্রোল ইউনিট সেটাকে ডিকোড করে, মানে বুঝতে চেষ্টা করে যে ইনস্ট্রাকশনটা কী করতে বলছে। ইট ব্রেক্স ডাউন দ্য ইনস্ট্রাকশন ইন্টু ইটস কনস্টিটিউয়েন্ট এলিমেন্টস হুইচ ইনক্লুড দ্য অপারেশন কোড অ্যান্ড এনি অ্যাসোসিয়েট অপারেন্টস। সম্বন্ধে তোমাদের আগে পড়িয়েছিলাম, বা অপারেশন কোড সম্বন্ধেও আগে পড়িয়েছিলাম ছোটো আকারে, এখনও বেশি বলবো না, যখন বলবার দরকার হবে বেশি তখন বলবো। এই মোট কথা ইনস্ট্রাকশানটাকে সে ছোটো ছোটো ভাগে ভাগ করে কাজের সুবিধের জন্য। ভাগ করার পর কি হয়, দ্য অপারেন্টস সাপ্লাই দ্য ডাটা অর মেমোরি লোকেশন অন হুইচ দ্য অপারেশন উইল বি কমপ্লিটেড।
হোয়াইল দ্য অপকোড সাজেস্টেড দ্য কাইন্ড অফ অপারেশন টু বি ডান। তাহলে এই যে অপারেশন কোড, অপকোড আর অপারেন্স, এই যে দুটো ভাগে ভাগ করে নিল, এইটা অপারেশন কোড আর অপকোড যেটাকে বলছি, আর এইটাকে অপারেন্স যেটাকে বলছি, দুটো কোডে ভাগ করে দুজনের আলাদা আলাদা কী কাজ বা দুজনের কী ভূমিকা না। অপারেন্স যেটা আছে সেটা ডাটা আর মেমোরি লোকেশানে, যে মানে ডাটাটাকে মেমোরি লোকেশানে যেখানে এটাকে কাজটা হবে সেইখানে সেটাকে সাপ্লাই করলো। ঠিক আছে, অপারেশনটা যেখানে হবে সেখানে সে ডাটাটাকে সাপ্লাই করলো। আচ্ছা, কীভাবে হবে বা কী ধরনের অপারেশন সেটা দেখবার কাজ হচ্ছে এই অপকোড। দুজনের দুটো আলাদা। একজন হচ্ছে যে আমাদের মনে করো যে রান্না করার সময় মেনু দেখে যে এই রান্নায় এই সবজি লাগবে, তাহলে এই সবজিগুলো এইভাবে রান্না করতে হবে, সেটা একটা পার্ট। আর সবজিগুলো নিয়ে কোথায় হবে, মানে রান্নাটা কোথায় হবে সেইটা দেখবার আর একজনের পার্ট। তাহলে একজন ঠিক করে দিল মেনু এবং তার সঙ্গে তার জন্য যে সামগ্রী লাগবে সেইগুলো, আর আরেকজন যেটা সেটাকে রান্নাটাকে কমপ্লিট করবে, সে রান্নাটা কমপ্লিট করার দায়িত্ব তার। তাহলে দুজনের ভূমিকা এখানে আলাদা হলো। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস যে ডিকোড করার সময় অ্যাকচুয়ালি কী ঘটে ইন্টারনালি। ঠিক আছে, তো ডিকোড করার সময় ইনস্ট্রাকশানটা পাওয়ার পর কন্ট্রোল ইউনিট ডিকোড করে এবং সেটা দুটো ভাগে ভেঙে ঘটানো হয়। এরপরে আসবো এক্সিকিউট। এরপরে ডিকোড হয়ে গেল, এরপরে এক্সিকিউশন পার্ট ডিকোডের পরেই আসবে। আফটার দ্য ইনস্ট্রাকশন ইজ ডিকোডেড হয়ে যাওয়ার পর ইনস্ট্রাকশনটা কন্ট্রোল ইউনিট ইনিশিয়েট দ্য এক্সিকিউশন ফেজ। কন্ট্রোল ইউনিট তারপরে সেটা কিভাবে ঘটাবে সেইটা শুরু করে। ইট কোঅর্ডিনেটস দ্য নেসেসারি অ্যাকশন উইদিন দ্য সিপিইউ ফাংশনাল ইউনিট such as arithmetic logic unit or to perform the specific operation indicated by the instruction। যেটা আগে বললাম, সে যদি দেখে সেটা হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ, তাহলে সেটা এদিকে পাঠাবে, আর যদি দেখে সে অন্য কিছু ইনস্ট্রাকশন সেটা সে নিজে সলভ করবে বা অন্য কাউকে দিয়ে সলভ করাবে। দিস ইনভলভস ক্যালকুলেশন, ডাটা ম্যানিপুলেশন আর কন্ট্রোল অপারেশন। বললাম ডাটা ম্যানিপুলেশন বা ক্যালকুলেশন যেটা হতে পারে, আবার নর্মাল অপারেশন হতে পারে, অপারেশন রিলেটেড ইনস্ট্রাকশন হতে পারে এক্সিকিউট করতে। তারপরে আসবে স্টোর। সেটা তো হয়ে গেল, সেটাকে স্টোর করতে হবে কোথাও। ওয়ান্স দ্য ইনস্ট্রাকশন ইজ এক্সিকিউটেড দ্য কন্ট্রোল ইউনিট আপডেটস দ্য নেসেসারি রেজিস্টার অ্যান্ড ফ্ল্যাগস টু রিফ্লেক্ট দ্য অপারেশন রেজাল্ট। এই যে বললাম না যে প্রিন্ট কমান্ড দিয়েই তার কাজ শেষ হয়ে যায় না, সেটা যে প্রিন্ট হলো, সে প্রিন্টার থেকে প্রিন্ট বেরোলো, সেটাও তার অবজারভেশনের মধ্যে পড়ে। তাহলে সেইটা যখন হয়ে গেল, এক্সিকিউশন হয়ে গেল, তাহলে সে রেজিস্টার্ড এবং ফ্ল্যাগ এই দুজনকে আপডেট করে দিল যে আমাকে যে ইনস্ট্রাকশনটা দেওয়া হয়েছিল সেটা ঘটিয়ে দিয়েছি আমি বা করিয়ে দিয়েছি আমি, তার রেজাল্টটা সে জানিয়ে দিল। দিস কুড ইনভলভ স্টোরিং দ্য রেজাল্ট ইন এ রেজিস্টার, আপডেটিং দ্য প্রোগ্রাম কাউন্টার টু ইন্ডিকেট দ্য অ্যাড্রেস অফ দ্য নেক্সট ইনস্ট্রাকশন or modifying status flags provide the information about the outcome of the operation। এই হয়ে যাওয়ার পর রেজিস্টারে আপডেট হয়ে যাওয়ার পর এবং প্রোগ্রাম কাউন্টারে আপডেট হয়ে যাওয়ার পর, প্রোগ্রাম কাউন্টারে আপডেট হবে কি কেন না, তারপরে পরের ইনস্ট্রাকশানটার জন্য সে ওয়েট করবে, পরের ইনস্ট্রাকশানটা সে পাবে। এই প্রোগ্রাম কাউন্টারে আপডেট হয়ে গেল মানে ওকে যে জবটা দেওয়া হয়েছিল সেই জবটা, মানে অনেকটা সেই টোকেন সিস্টেমে যারা মালপত্র বয় টোকেন সিস্টেমে করে না, যে একটা মাল এক জায়গা থেকে আরেক জায়গায় বয়ে নিয়ে গেল, দিয়ে একটা টোকেন পেয়ে গেল, মানে সে বুঝে গেল যে ওই একবার তার এবার থেকে ওপারে মালটা নিয়ে যাওয়া হয়েছে। এখানেও ঠিক তেমনি অপারেশনটা এক্সিকিউট হয়ে যাওয়ার পর সে প্রোগ্রাম কাউন্টারের মাধ্যমে নেক্সট ইনস্ট্রাকশন বা নেক্সট ইনস্ট্রাকশনের জন্য ওয়েট করবে। যদি থাকলে সেম প্রসেস রিপিট হবে, না থাকলে সেখানে হোল্ড করবে। এরপরে আসছে রিপিট। আফটার আপডেটিং দ্য নেসেসারি কম্পোনেন্টস দ্য কন্ট্রোল ইউনিট রিপিটস দ্য প্রসেস বাই ফেচিং দ্য নেক্সট ইনস্ট্রাকশন ফ্রম মেমোরি। যেটা বললাম, এটা হয়ে যাওয়ার পর যদি সেখানে মেমোরিতে নেক্সট ইনস্ট্রাকশন এসে জমা হয়ে থাকে বা নেক্সট ইনস্ট্রাকশন কিছু আসে, সে নেক্সট ইনস্ট্রাকশনটা আগে যেরকম প্রথম থেকে শেষ পর্যন্ত বললাম যে কিভাবে হবে, এই ফেজ থেকে সে আবার এইখান থেকে সেই জিনিসটা শুরু করবে একদম এই পর্যন্ত। It increments the program counter to point to the next instruction address and the cycle continues। মানে
এটা প্রোগ্রাম কাউন্টারে, তো প্রোগ্রাম কাউন্টারকে তো আবার বুঝতে হবে যে কোন ইনস্ট্রাকশানটা কখন পাঠালাম, তাহলে সেখানে আবার সেই প্রোগ্রাম কাউন্টারে সেটাকে আপডেট হতে থাকবে যে 1 নম্বর ইনস্ট্রাকশানটা চলে গেল, এটা কোনো একটা সিগন্যাল চেঞ্জ হয়ে গেল, তার মানে সে প্রোগ্রাম কাউন্টার বুঝে গেল যে 1 নম্বর ইনস্ট্রাকশানটা এক্সিকিউট হয়ে গেছে। আবার আরেকবার সিগন্যাল চেঞ্জ হলে প্রোগ্রাম কাউন্টার বুঝবে ঠিক আছে 2 নম্বর ইনস্ট্রাকশানটা আমি যেটা পাঠিয়েছিলাম সেটাও কমপ্লিট হয়ে গেছে। এইভাবে সাইকেলগুলো চলতে থাকে। দিস ফেচ, ডিকোড, এক্সিকিউট, এই যে 3টে ভাগে ভাগ হয়ে গেল, ফেচ, ডিকোড, এক্সিকিউট, ঠিক আছে। ফেচ, ডিকোড এবং এক্সিকিউট, এই যে 3টে পরপর যে ভাগ আছে, cycle is repeated for each instruction in the program, allowing the control unit to coordinate the sequential execution of instruction and ensure that the computer system performs the required tasks. এই সাইকেলটা পরপর সবসময় কন্টিনিউ হতে থাকবে, কারণ কি একটার পর কম্পিউটার যখন চালানো হয়, কম্পিউটারে একটার পর একটা ইনস্ট্রাকশন আসতেই থাকবে, সেই আসতে যত থাকবে ব্যাকগ্রাউন্ডে কিন্তু এই ফেচ, ডিকোড, এক্সিকিউট এই সাইকেলটা কনস্ট্যান্টলি চলতে থাকবে। এবং চলতে থাকা মানে আলটিমেটলি কী ঘটছে না, কন্ট্রোল ইউনিট পুরো কম্পিউটারের ওপর সিরিয়ালি মানে একটা কনস্ট্যান্টলি যে কোঅর্ডিনেশন পার্টটা সেটাও চালিয়ে যাচ্ছে, মানে ইনস্ট্রাকশান নেওয়া থেকে শুরু করে সেটা কমপ্লিট করা পর্যন্ত এই যে টোটাল সাইকেলটা সেটা কন্ট্রোল ইউনিটের আন্ডারে সেটা সবসময় ঘটতে থাকছে। এবং তার সঙ্গে অবশ্যই যে জবটা সেখানে যাচ্ছে সেটা তার এক্সিকিউশন, তার কমপ্লিটও সেটা হতে থাকছে। দ্য কন্ট্রোল ইউনিট এনশিওর দ্যাট দ্য কারেক্ট ইনফরমেশান ফ্লো অ্যান্ড গাইডস দ্য সিপিইউ অ্যাকশন ডিউরিং দিস প্রসেস। কন্ট্রোল ইউনিট এনশিওর করে যে ইনফরমেশান কারেক্ট, যে ইনফরমেশানগুলো যেগুলো সে এক্সিকিউশন হচ্ছে, ডিকোড হচ্ছে, এক্সিকিউশন হচ্ছে এবং আউটপুটে যাচ্ছে, সেগুলো কারেক্ট, সেই ফ্লোটা সবসময় যেন কারেক্ট হয় এবং সেটা সিপিইউর গাইডের মাধ্যমে হয়। ইট ইভেনচুয়ালি এইডস ইন দ্য জেনারেল অপারেশন অফ দ্য কম্পিউটার সিস্টেম বাই অ্যালাউইং দ্য সিপিইউ টু ক্যারি আউট দ্য রিকোয়ার্ড অপারেশন অ্যান্ড কম্পিউটেশনস থ্রু দ্য ফেচিং, ডিকোডিং অ্যান্ড এক্সিকিউশন অফ দ্য ইনস্ট্রাকশন। এটা কম্পিউটারে একটা যখন চলবে, কম্পিউটার সিস্টেমটা চলবে সিপিইউর কাছে এবং কন্ট্রোল ইউনিটের কাছে, এটা একটা জেনারেল অপারেশন মানে তার এটা রুটিনের মধ্যে পড়ে। সেই রুটিনটা সে প্রতিনিয়ত একটা সাইকেলের মাধ্যমে, ফেচ, ডিকোড, এক্সিকিউট এই সাইকেলের মাধ্যমে ঘটিয়ে যাচ্ছে এবং ঘটিয়ে যাবে সিপিইউর সাহায্যে বা কন্ট্রোল ইউনিট সিপিইউর সাহায্যে বা সিপিইউ কন্ট্রোল ইউনিট সাহায্যে, যেভাবেই বলো না কেন, কারণ দুটো একটা পার্ট। এবং এই যে ঘটিয়ে যাবে এইটা কতক্ষণ ঘটাবে না, যতক্ষণ না আমরা সিস্টেমটাকে শাটডাউন করছি, ঠিক আছে। তাহলে ব্যাকগ্রাউন্ডে এইভাবেই কাজ হয়, এইভাবেই চলে, এইভাবেই প্রসেস হয়। আমরা সাধারণ ইউজার লেভেলে বসে কম্পিউটার যখন চালাই, ব্যাকগ্রাউন্ডে কী ঘটছে, কীরমভাবে ঘটছে আমরা অত জানার দরকার পড়ে না বা জানিও না, কিন্তু সিপিইউ বা কন্ট্রোল ইউনিট কীভাবে জিনিসগুলো ঘটাচ্ছে, কাদের সাহায্যে ঘটাচ্ছে, কীরকমভাবে ঘটাচ্ছে, কোন অর্ডারে ঘটাচ্ছে, সেটার একটা এই ছবি তোমাদের সামনে আজকে তুলে ধরলাম সিপিইউ পার্টে। ঠিক আছে, তো আজকে এইটুকুনি করাবো, এর বেশি করাবো না, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে। এরকমই চলতে থাকবে পরপর স্টেপ বাই স্টেপ টোটাল কম্পিউটার হার্ডওয়্যারের যার যা ভূমিকা, যার যা কাজ, যার যা ফাংশন, যার যা ফিচার্স, সেগুলো তো তোমাদের সামনে আগে থিওরি পার্টটা পড়াতে যাব বা বোঝাতে শেখাতে যাব, তারপরে অবশ্যই প্র্যাকটিক্যাল যখন যেটা দরকার হবে বা শেষে আমরা তো প্র্যাকটিক্যালি আসবই, বিভিন্ন পার্টসের বা বিভিন্ন কম্পিউটার টোটাল হার্ডওয়্যার সিস্টেমের প্র্যাকটিক্যাল অ্যাঙ্গেলে যেগুলো আসবে বা যেগুলো আমাদের ফেস করতে হবে সেগুলো তো অবশ্যই আসবো। তো আগে থিওরি পার্টটা গল্পের আকারে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তোমরা আগে এই ছবিটা তোমাদের মাথার মধ্যে ক্লিয়ার করে নাও, কম্পিউটার হার্ডওয়্যারের একদম বেসিক হার্ডওয়্যারের যে ছবিটা, কীভাবে কাজ করে না করে, কীভাবে ফাংশন করে, কীভাবে চলে ইত্যাদি ব্যাপারগুলো, যেগুলো সাধারণ ইউজার লেভেলে দরকার হয় না। তারপরে স্টেপ বাই স্টেপ আমরা পরের লেভেলে, তারপরের লেভেলে
এরকমভাবে এগোতে থাকবো। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা, পরের দিন আবার এরই কন্টিনিউয়েশন পার্ট নিয়ে তোমাদের সামনে ফিরে আসবো। থ্যাংক ইউ।